সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওং সৃষ্টিস্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। নমস্কার, সুপ্রভাত। ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। ভাগ্যবার্তা আপনাদের একটা নিয়মিত অনুষ্ঠান, যে অনুষ্ঠান থেকে আপনাদের আজকের দিনটি, মেষ থেকে মিন, এই 12টি রাশির আজকের দিনটি কেমন যাবে, তার পাশাপাশি আপনাদের আগামী জীবন কেমন যাবে, এই সবটা নিয়েই অনুষ্ঠান। আমাদের সঙ্গে উপস্থিত থাকেন পণ্ডিতজি, ভৃগুশ্রী জাতক। অনেক অনেক স্বাগত, সুপ্রভাত। নমস্কার। আজ প্রথমে গ্রহ সন্নিবেশ বলবো, তারপরে থাকবে রাশিফল, আজকে থাকবে কালীক্ষেত্র, আপনাদের ফোনও থাকবে। আজ সকাল 8টা 32 মিনিট পর্যন্ত থাকবে কৃষ্ণপক্ষের পঞ্চমী, তারপর শুরু হবে ষষ্ঠী। আজ রাত্রির 9টা 53 মিনিট পর্যন্ত সুকর্মাযোগ, তারপর শুরু হবে ধৃতিযোগ। আজ রবি মকর রাশির শ্রবণা নক্ষত্রে অবস্থান করবে। চন্দ্র আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে, আজ আবার হস্তা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করছে ধনুরাশির পূর্বাষাঢ়া নক্ষত্রে, বুধ অবস্থান করছে ধনুরাশির পূর্বাষাঢ়া নক্ষত্রে, বৃহস্পতি অবস্থান করছে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করছে ধনুরাশির পূর্বাষাঢ়া নক্ষত্রে, শনি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করছে মীন রাশির রেবতী নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করছে কন্যা রাশির চিত্রা নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি। মেষ রাশি জাতক জাতিকা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রেই সাবধানতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 2 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। বিশ্বরাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের নতুন কোনো পরিকল্পনার ক্ষেত্রে আজকের দিনটি অবশ্যই সাফল্য মিলবে। আজ বিশ্বরাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবে, সাফল্য। শুভ রং সাদা এবং সবুজ। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্যের প্রবল যোগ, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে। আজ মিথুন রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবে, সাফল্য। শুভ রং হচ্ছে সবুজ এবং লাল। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, কর্মক্ষেত্রে নানাবিধ জটিলতা আসতে পারে, সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো মতানৈক্যে জড়াবেন না, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, বিশেষ করে ক্রয় বিক্রয় জনিত ব্যাপারে। আজ কর্কট রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে সাদা এবং সবুজ। 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে, পারিবারিক দিক থেকে শুভ। আর সিংহ রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবে, সাফল্য। শুভ রং হচ্ছে লাল এবং সবুজ। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটিও কিছু প্রতিকূলতা থাকবে, শারীরিক মানসিক প্রতিকূলতা, কর্মক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে এবং তার পাশাপাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কোনো প্রকার ঝুঁকি নেবেন না। আজ দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কন্যা রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবে, সাফল্য। শুভ রং সাদা এবং সবুজ। আজ 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা,
তুলা রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো আজকে কোনো প্রকার ঝুঁকি নেবেন না। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, প্রবল অর্থপ্রাপ্তির মতো যোগ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। বৃশ্চিক রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজ দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর হবেন। সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ। ধনুরাশি জাতক জাতকের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য। ধনুরাশি জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। ধনুরাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ, অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। মকর রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। মকর রাশি জাতক জাতিকারা দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য পাবেন। মকর রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং হচ্ছে নীল এবং সবুজ। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি। কুম্ভ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। আজ মীন রাশি জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে সাফল্য, অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ, যে কোনো নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্যের যোগ। মীন রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে। মীন রাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। আমি একটু জানিয়ে দিই পণ্ডিতজিকে আজকে আপনারা কোথায় পাবেন। আজ বুধবার, আজকে আপনারা পেয়ে যাবেন দুপুর 1টা থেকে বিকেল 4টে বারাসাত এবং বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত দক্ষিণেশ্বর। আগামীকাল বৃহস্পতিবার শেওড়াফুলি চেম্বার, শুক্রবার বারাসাত চেম্বার, রবিবার দিনও বারাসাতের চেম্বার। আগামী 3 তারিখে হচ্ছে দুর্গাপুর, 4 তারিখে আসানসোল এবং 5-6 তারিখে রয়েছে মেচেদা। 3 তারিখ দুর্গাপুর, 4 তারিখ আসানসোল, 6 তারিখ মেচেদা। আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন, কারণ সামনেই মৌনী অবসান 9 তারিখে, তার আগে অবশ্যই এই চেম্বারগুলো আপনারা পেতে পারেন। পরিচয় একজন বন্ধু আছে, একটু কথা বলে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি গৌরী চট্টোপাধ্যায় রয়েছি। কোথা থেকে বলছেন? আপনি নমস্কার নেবেন, স্যারকেও আবার নমস্কার দেবেন। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আমি বলছি একটা অখ্যাত দ্বারবাসিনী বলে একটা অখ্যাত জায়গা থেকে বলছি, খুব দূরে। হ্যাঁ, খুব অনেক দূর, একটা দ্বারবাসিনী থেকে, দ্বারবাসিনী নাম। না, জায়গাটা কোন জেলা বা কোনখানে? হ্যাঁ, হুগলি জেলায়, মানে আপনার ওই ধনেখালি থেকে 18 কিলোমিটার ভেতরে। আচ্ছা, নামটা প্রথম শুনলাম আমরা। কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের কি নাম বলুন? হ্যাঁ, আমার ছেলের নাম সৌগত চট্টোপাধ্যায়। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 16 জুলাই 1998। 1998। সময়? হ্যাঁ, টাইম দুপুর 1:40। কোথায় হয়েছে? ভদ্রেশ্বর। ভদ্রেশ্বরে হয়েছে। আপনাদের ওখানে তো অত দূরের থেকে কি কেউ এসছেন পণ্ডিতের কাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসেছিল। আমার ভাইয়ের বউ এসেছিল, তার ছেলের পড়াশোনাটা মানে ভুল ডিসিশনে চলে গিয়েছিল। আচ্ছা, হ্যাঁ, ঠিক করে দিয়েছে। আচ্ছা, অত দূর থেকে? হ্যাঁ হ্যাঁ, বাহ। বর্ধমান চেম্বারে দেখানো হয়েছিল। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের ওখান থেকে বর্ধমান চেম্বার কাছে হয়? কাছে বলতে ওই আপনাকে কি বলবো, যাওয়ার 30 বিশাল। আচ্ছা, ওটা মানে মোটরসাইকেলে 1 ঘন্টা গিয়ে তারপর ট্রেনে উঠতে হয় পান্ডুয়া। আচ্ছা, নামটাই নুসুর দ্বারবাসিনী গ্রাম, আমি জানতামই না এরকম জায়গা আছে যে। বলে আরামবাগ কাছে না?
না না আরামবাগ কাছে না, ধনেখালি কাছে। ধনেখালি কাছে, আচ্ছা ধনেখালি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনার ছেলের জন্মবার বৃহস্পতিবার তো? হ্যাঁ হ্যাঁ বৃহস্পতি। আচ্ছা, ওর তুলা লগ্ন মীন রাশি, রেবতী নক্ষত্র, দেবগড়, এগুলো জানতেন তো আপনি? এই দুটোই জানতাম স্যার। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা এবার আপনি জন্ম ছকে আসছি। হ্যাঁ, জন্ম ছক অনুযায়ী কোনো গ্রহই বক্রী অবস্থায় ছিল না জন্মকালীন। আচ্ছা, জন্মছক তুলা লগ্ন, লগ্নের চতুর্থপতি কারক গ্রহ শনি, পঞ্চমপতি শনি সপ্তমে অবস্থান করছে। বৃহস্পতি চন্দ্রের জীবযোগ, সপ্তম অষ্টম নবমভাবে রবি শুক্র মঙ্গল এবং দশমভাবে বুধের অবস্থান। কর্মস্থানে বুধের অর্থাৎ ভাগ্যপতি কর্মভাবে অবস্থান করছে। আর লগ্নপতি কারক গ্রহ নবমভাবে, আচ্ছা, আর কর্মপতি চন্দ্র বৃহস্পতি যুক্ত অবস্থায় আছে। আচ্ছা এবার একটু বর্তমান মহাদশা দেখে নিচ্ছি। এখন ওর বর্তমান মহাদশা চলছে শুক্রের মহাদশা। শুক্র হচ্ছে 2010 সাল থেকে 2030 সাল পর্যন্ত শুক্রের মহাদশা থাকবে, এবং তার সাথে এখন চলছে অন্তর্দশা শনির অন্তর্দশা। শুক্র শনির দশা অন্তর্দশার ওর পক্ষে ভালো, ওর কিন্তু এডুকেশনের জায়গাটা ভালো, ঠিক আছে। এবং এই ধরনের জন্মছকের ক্ষেত্রে অবশ্যই উচ্চশিক্ষা হয় এদের। হ্যাঁ, আর কর্মজীবনে যে খারাপ হবে সেটা আমি বলবো না, কর্মক্ষেত্রেও ভালো, তবে বর্তমান সময়টা ভালো দেবে না কিন্তু। হ্যাঁ, 2025 সালের অক্টোবর মাস পর্যন্ত কিন্তু ওর পক্ষে ভালো নয়। এই সময়টায় থাকবে শুক্রের দশা, শনির অন্তর্দশা। শনি হচ্ছে ওর নিচস্থ, শুক্র শনির দশা অন্তর্দশা ওকে কিন্তু কোনো সাফল্য দেবে না 25 সালের অক্টোবর মাস পর্যন্ত। 25 সালের অক্টোবরের পর ওর শুরু হবে, 26 সালের অক্টোবর থেকে ওর শুরু হবে বুধের অন্তর্দশা। এই বুধের অন্তর্দশা কিন্তু কর্মজীবনের পক্ষে খুব ভালো টাইম আসবে। হ্যাঁ, শুক্রের সাথে শুক্র বুধের দশা অন্তর্দশা, এবং বুধ হচ্ছে ওর ভাগ্যপতি কর্মভাবে আছে, এবং 26 সালের অক্টোবর থেকে টাইমটা বিশেষভাবে শুভ। এবং এই ধরনের জন্মছকের ক্ষেত্রে এদের মানে বিশেষ করে কর্মজনিত কারণে কিন্তু বিদেশ যাত্রা পর্যন্ত হয়। আপনার কি প্রশ্ন আছে বলুন? আমার প্রশ্ন, ও এমসিএ করেছে, আচ্ছা, আপনার ওই আইটি সেক্টরের আপনার ওই কম্পিউটার নিয়ে। ওরা একটা ছোট্ট চাকরি পেয়েছে, কিন্তু খুব ভালো না, মনের মতো না। মনের মতন ভালোই না স্যার, একদম কমা। মানে ও চাইছে, 2 বছর হয়ে গেল, ও চাইছে এখান থেকে অন্য কোম্পানিতে যাওয়ার জন্য। মানে যা পড়াশোনা করেছে, যে ইনভেস্টমেন্ট, তার 1%ও স্যালারি নয়, এটাই হচ্ছে ব্যাপার। না, খুব সুন্দর পড়াশোনা, সবকিছুতেই ফার্স্ট ক্লাস। এই বললাম এডুকেশন জায়গা ভালো। ছেলেটির সক্ষেত্রে জীবযোগ আছে বৃহস্পতি চন্দ্রের। হ্যাঁ, খুব এমনি খুব ভালো, কারণ কর্মপতি চন্দ্র বৃহস্পতি যুক্ত, কর্মজীবন ভালো হবে, কিন্তু পণ্ডিতজি বিদেশেও কর্ম হবে। কিন্তু আমার একটা প্রশ্ন, যে ছেলেটির ছক এত ভালো, ছেলেটির মেধা এত বেশি, এখন ভালো কিছু পাবে, তাহলে এখন কেন চাকরিটা ভালো হলো না? শনির অন্তর্দশাকে ভালো দেবে না। শনি হচ্ছে নিচস্থ আছে, বুঝলেন। শনি হচ্ছে ওর রাজ্য কারক গ্রহ, রাজ্য কারক গ্রহ শনি। তুলা লগ্নের রাজ্য কারক গ্রহই হচ্ছে শনি এবং বুধ। শনি যেহেতু নিচস্থ, শনির অন্তর্দশা কোনো মতেই সাফল্য পাবে না। 26 সালের অক্টোবর মাস পর্যন্ত ওকে কিন্তু নানা রকম কর্মজনিত নানা রকম সমস্যা আসবে, নানা রকম প্রতিকূলতা আসবে, বারবার কর্মের পরিবর্তন হবে। এই যে শনির যে অন্তর্দশা 26 সালের অক্টোবর পর্যন্ত দেখবেন আরও 2-3টে চাকরিও ছাড়বে, ধরবে। মানে এই সময় ওর কোনো কর্মজীবন সংক্রান্ত কোনো ভালো কিছু স্টেবিলিটি আসবে না, একদম নিশ্চিত। 98 ইনবর্ন, হ্যাঁ, তার মানে বয়সটা ধরুন এই এখন 26 হবে, তাই তো? তাই হচ্ছে হিসেব মতো এই মানে জুলাই মাস আসলেও 26 পূর্ণ হবে। বিষয়টা হচ্ছে যে এর মধ্যে যদি এরকম ফ্রিকুয়েন্টলি চাকরি চেঞ্জ করো, তো মানসিকতাটা নড়ে যাবে। সেক্ষেত্রে কি এখানে প্রতিকার প্রতিবিধান আপনি করে দেবেন ওর। হ্যাঁ, আর আমি কিন্তু বারবার বলছি, আমি কখনো নিরাশ করব না। আপনার ছেলের জন্মছক আমি কিন্তু বারবার বলছি, এই ছেলেটির জীবনে প্রতিষ্ঠা পাবে, এই ছেলেটির জন্মছক অনুযায়ী কর্মজীবনে সাফল্য পাবে, কিন্তু সময়টা তো মানতে হবে। সময় অসময় বলে কথা আছে। আমি একটা কথা জিজ্ঞাসা করছি, ও কি এই সময় চেঞ্জ করবে? ওই বললাম না, বারবার চেঞ্জ আসবে, বারবারই চেঞ্জ আসবে।
আবার যেখানে যাবে সেটাতেও চেঞ্জ হবে। 26 সাল পর্যন্ত এই চেঞ্জটা থাকবে। 26 সালে অক্টোবর পর্যন্ত বারবার চেঞ্জ হবে। কবার চেঞ্জ করবে ওর সময় একবারও চেঞ্জ করেনি, এখানে মানে যাচ্ছিল চেঞ্জ আবার করতে। আবার হবে। এই তো শুরু হয়েছে অক্টোবর মাস থেকে শনির অন্তর্দশা। কদিন হলো? আর তো 3 মাস হলো শুধু শনির অন্তর্দশা পা দিয়েছে। হ্যাঁ, এটা থাকবে 3 বছর। 3 বছরে শনির অন্তর্দশা মাত্র 3 মাস পেয়েছে। এখনই বলছে চেঞ্জ করবে কিনা। এবার ভাবতে পারছেন আগামী দিনগুলো কি হবে? এটা নিয়ে ভাবুন। হ্যাঁ, শনির অন্তর্দশা মোটেই ভালো নয়। প্রিয়জনের শারীরিক খারাপ আসবে। হ্যাঁ, বাবার শরীরটা খারাপ, একদম ভালো না, প্রিয়জনের পক্ষে ভালো হবে না। আপনি না ইমিডিয়েট দেখানোর ব্যবস্থা করুন ছেলেকে। এত ভালো ছেলে, এত মেধাবী ছেলে, এবং যেহেতু এই সময়টা, এই 3টে বছর ওর পক্ষে ভালো নয়, এই সময়টাকে আপনি একটুখানি কাজে লাগিয়ে মানে এই জায়গাটাকে মেরামত করে আপনি আপনার ছেলেকে রাখুন। দেখুন ওর আগামী ভবিষ্যৎ জীবনটা ভালো হবে। আবার আপনাদের কাছেই শুনলাম মীন রাশিতে আবার 7.5ও চলছে। হ্যাঁ, ওই তো বললাম, সেই জন্য তো বললাম আমি আপনাকে, যদি কখনো কোনো জাতক জাতিকার অশুভ শনির দশা বা অন্তর্দশা চলে, তার যদি সেই সময় 7.5 পিরিয়ড থাকে, সেটা কিন্তু তার প্রিয়জনের পক্ষে ভালো দেয় না। আমার কথা বুঝতে পেরেছেন? ও শনির 7.5ও চলছে, শনির অন্তর্দশাও চলছে। শনিটা ওর নিচস্থ। শনি যদি অশুভ থাকে তাহলে প্রিয়জনের পক্ষে খুব খারাপ, খুব খারাপ। হ্যাঁ, আর কি ভেঙে বলবো আপনাকে বলুন? হ্যাঁ, অতএব এই সময়টা একটু সাবধানতা অবলম্বন করতে হবে ওর পক্ষে কিন্তু। হ্যাঁ, কারণ শনি 7.5 ব্যাপারটাও ভাবতে হবে কিন্তু আপনাকে। আর এখন তো বর্তমানে শনি শতবিশা নক্ষত্র আছে, ও তো বিপদ নক্ষত্রে শনি আছে এখন। বিশেষ করে জুন মাস পর্যন্ত খুব সতর্ক থাকবেন, ঠিক আছে? আগামী জুন মাস পর্যন্ত কিন্তু প্রিয়জনের পক্ষে ভালো নয়, একদমই ভালো নয়। আর মানে এই ছেলেটির জন্মছক অনুযায়ী বারবার বলবো, শনির অন্তর্দশা কেটে গেলে ওর জীবনে প্রবল সাফল্য। বুধ হচ্ছে ভাগ্যপতি কারক গ্রহ, বুধ কর্মভাবে বসে আছে, বুধ হচ্ছে রাজ্যক কারক গ্রহ, বুধ আবার বৃহস্পতি দৃষ্ট। ওই সময় থেকে ওর ভালো, 26 সালের অক্টোবর পর থেকে ভালো। এই ছেলেটি বিদেশে যাবে, আপনি শুনছেন? হ্যালো, উনি আর নেই মনে আমাদের সঙ্গে। আমাদের অনুষ্ঠান যেহেতু একটা সময়সীমা নির্ধারিত, তাই আবারও আপনাদের বলবো যে এখানে হয়তো আপনি জানার চেষ্টা করলেন, জানলেনও যে এই 3টে বছর আপনার ছেলেটির পক্ষে ভালো নয়, পরবর্তী জীবনটা ভালো। কিন্তু মুশকিল হচ্ছে এই 3টে বছর তাহলে কাটিয়ে দিই, পরের জীবনটা তো ভালো। এই করলে কি হবে, এই যে ব্যাড ফেজটা, এটা কিন্তু আগামী আরও 6 বছরের জন্য ওকে ড্র্যাগ করে নেবে পিছন দিকে। তো এই কারণেই প্রতিকার প্রতিবিধান। সময়টাকে পার করার জন্য ধরুন আপনি একটা জায়গা দিয়ে যাচ্ছেন, যদি সেই জায়গায় জল জমে থাকে, আপনার এক হয় আপনাকে হাঁটু অবধি ভিজিয়ে জামা কাপড় নোংরা করে যেতে হবে, অথবা আপনি ওখানে হয়তো একটা ডাঙা কিছু খুঁজে পেলেন বা একটা নৌকা খুঁজে পেলেন, সেটাতে করে জলটা পার হয়ে গেলেন। ওর এখন এই খারাপ ফেজ যাচ্ছে, এখানে একটা নৌকার দরকার, যে নৌকাটায় উঠলো এই নোংরা জায়গাটা পার করে গিয়ে একটা পরিষ্কার জায়গায় নামতে পারবে। এখানেই প্রতিকার প্রতিবিধান, খুব সামান্য প্রতিকার প্রতিবিধানও মানুষের জীবন বদলে যায়। অক্টোবর পর্যন্ত যে ঝড়গুলোর জীবনে আসবে তাতে তো মানসিক দিক থেকে ভেঙে পড়বে অনেক ক্ষেত্রে, পরের জীবনটাকে আর উপভোগ করতেই পারবে না। তারপরে কি শনি ও সপ্তমে আছে, ওর ম্যারেজ লাইফেও তো ভালো দেবে না, ওইটা তো ভাবতে হবে। নিচস্থ শনি সপ্তমে, লগ্নের সপ্তমে, অতএব ম্যারেজ লাইফেও কিন্তু নানা রকম জটিলতা আসবে। অতএব এইগুলো নিয়ে ভাবতে হবে। এখন এই ধরনের জন্মছকের ক্ষেত্রে প্রতিকার প্রতিবিধান অবশ্যই প্রয়োজন, যেহেতু শনি 7.5 চলছে। শনি 7.5 প্রতিকার বা নিচস্থ শনির প্রতিকার এগুলোর প্রয়োজন আছে। যাই হোক, আপনারা অনেকেই কিন্তু ব্যাপারটাকে ভাবেন না, পরে যখন সমস্যা আসে তখন ভাবেন, হ্যাঁ, যে সমস্যা তো আসলো, তা কী করবেন। আমরা কিন্তু কখনোই বলি না, বিশেষ করে আমি যখনই বলে দিই কোনো জন্মছক ধরে যে এই দোষগুলো আছে আপনারা খণ্ডন করবেন, করে নেবেন তাড়াতাড়ি। তার মানে অনেক আছে যে 5 মাস বাদে করব, 6 মাস বাদে। আমি তখন রাগ করে বলি 5 বছর বাদে কী করবো। কেন বলি আমরা রাগ বলছি বারবার যে জন্মছকের দোষ আছে, আপনারা এটা খণ্ডন করুন। আর যদি কারো এই 7.5 যদি এই ছেলেটির 7.5 চলছে, আমি ওকে বলবো যে 5 বছর বাদে 7.5 দোষ খণ্ডন করুন, ইম্পসিবল। হ্যাঁ, তাদের সমস্যা বাড়বে তো। কারণ শনি 7.5 চলছে বলেই এখনো শনি 7.5 কাটাতে হবে। হ্যাঁ, শনি 7.5 প্রিয় শনির অন্তর্দশা চলছে, এই সময় ওকে কাটানোর দরকার ইমিডিয়েট। ওকে যদি বলে 4 বছর বাদে কাটাবো, সেটা কি সম্ভব? কখনো আছে এরকম, অনেকেই আসেন আমাদের কাছে। যাই হোক, সময়ের কাজ সময় করতে হয়, এটা একদম ছোটবেলা থেকে আমরা পড়েছি, সময়ের কাজ সময় করুন। আচ্ছা, আজকের আমাদের আলোচনাতে আজকের আলোচনার বিষয় থাকবে
আজকের কালীকথা থাকবে তেলো ভেলোর, সে কালীকথা থাকবে। এবং আরামবাগে হচ্ছে তেলো ভেলোর মন্দির। আচ্ছা, আরামবাগের তেলো ভেলোর কালী পুজো গোটা হুগলি জেলার মধ্যে বলা যায় সর্বাধিক প্রসিদ্ধ। এই পুজোর সাথে জড়িত সাধক রামপ্রসাদ এবং মা শারদার নাম রয়েছে একাধিক অলৌকিক ঘটনার উল্লেখ। আজ এই পুজোর কথা আপনাদের বলবো। প্রথমে বলি মা শারদার কথা। একবার মা শারদা দক্ষিণেশ্বর যাওয়ার পথে তেলো ভেলোর কালী মন্দিরের চত্বরে রাত কাটিয়েছিলেন। সেদিন যাত্রাপথে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং সেই রাতে স্বপ্ন দেখেন এক মায়াবী নারী তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন এবং ভোরেই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে তাকে আশ্বস্ত করছেন। মা শারদা পরদিন সুস্থ হয়ে উঠে দক্ষিণেশ্বরে ফিরে যান। জনশ্রুতি আছে সেই রাতে মা কালী স্বয়ং এসেছিলেন শারদা মায়ের কাছে। আরামবাগের তেলুয়া গ্রামের এই মন্দিরে আজও পশ্চিম মুখ করে রক্ষাকালীর পুজো হয়। তবে শুরুতে এমন ছিল না। আগে মায়ের মূর্তি ছিল দক্ষিণ মুখে। শোনা যায় একবার সাধক রামপ্রসাদ মেদিনীপুরে যাওয়ার পথে এই স্থানে বিশ্রাম নিয়েছিলেন। রাতের বেলায় রামপ্রসাদ মন্দিরের পশ্চিম চাতালে বসে গান গেয়েছিলেন। সেই রাতে দক্ষিণমুখী দেবী গান শুনতে পশ্চিম দিকে ঘাড় ঘুরিয়েছিলেন। পরের দিন সকালে গ্রামবাসীরা এসে দেখেন কালীর ঘাড় পশ্চিম দিকে ঘুরে গিয়েছে। মাটির প্রতিমার গলার চিহ্নও ধরেছে। সেই রাতে মন্দিরের পুরোহিতের দেবীর স্বপ্নাদেশ পান। দেবী তাকে বলেন পশ্চিম দিকে দরজা রাখতে। এরপরে মন্দিরের পশ্চিম দিকে দরজা করা হয়, বেদি পশ্চিম দিক করে নতুন করে গড়া হয়। এরপরে পশ্চিমমুখী দেবীর পুজো শুরু হয়। আজও তাই মন্দিরের দক্ষিণ এবং পশ্চিম দিকে দুটো দরজা আছে। তবে শুধু প্রাচীন ইতিহাস নয়, এই মন্দির নিয়ে আছে একাধিক অলৌকিক ঘটনার উল্লেখ। শোনা যায় একবার এই গ্রামে কলেরার বহু মানুষ মারা যাচ্ছে। তখন দেবীর কাছে বিশেষ প্রার্থনা জানানো হয়, পুজো করা হয় এই গ্রামের কলেরার প্রকোপ কমানোর জন্য। আজও যে কোনো বিপদে এই দেবীর কাছে ছুটে আসেন তার ভক্তরা। দেবী কাউকে খালি হাতে ফেরান না বলে বিশ্বাস। পুজোর সময় আজও রামপ্রসাদের গান বাজে। আচ্ছা, আসবো আগামীকাল বিশেষ কালীক্ষেত্র নিয়ে, এবং এই আগামী দুদিনেরও কিন্তু কালীক্ষেত্র বেশ ভালো লাগবে আপনাদের, অলৌকিক ঘটনাসমূহ। আচ্ছা, তবে আসলে আমরা যেটাকে অলৌকিক মনে করি, যাদের সাথে ঘটনাটি ঘটেছে তাদের বিশ্বাসের উপরে নির্ভর করে ঘটনাটি ঘটেছে। মানে বিশ্বাসের উপরেই কিন্তু জগৎ টিকে রয়েছে। আমাদের বিশ্বাস ঈশ্বর আছে তাই ঈশ্বর আছেন, আর যারা বিশ্বাস করেন ঈশ্বর নেই, মনে করেন ঈশ্বর নেই, তাদের বিশ্বাস নেই তাই তাদের কাছে ঈশ্বর নেই। কিন্তু তিনি কিন্তু অনর অবিনশ্বর হয়ে রয়েছেন। আমার বিশ্বাসে তাকে উপলব্ধি করা যাবে, আর যাদের বিশ্বাস নেই তারা উপলব্ধি করতে পারবেন না। এই যে আপনি অলৌকিক ঘটনার কথা যাদের বলবেন বা বলছেন, তাদের বিশ্বাসটা রয়েছে, সেই কারণে তারা প্রত্যক্ষ করতে পেরেছেন। এটা আমার নিজের মনে হয়। হ্যাঁ, প্রত্যেকটা আমি যখন আমি নিজেকে প্রশ্ন করব আমি কে, হ্যাঁ, তা সেখান থেকে কিন্তু ঈশ্বরের জন্ম হবে। আমি যখন আমার মনের মধ্যে থেকে বলবো বারবার আমি কে, আমি কোথা থেকে আসলাম, একদম, হ্যাঁ, তখনই কিন্তু আমার মধ্যে ঈশ্বরের জন্ম হবে, ঈশ্বরের প্রতি ভক্তি আসবে, ঈশ্বরের প্রতি বিশ্বাস আসবে। হ্যাঁ, যখন আমার মনের আমাকেই প্রশ্ন করতে হবে আমি কে। দুটো, একটা হচ্ছে আমি কে একটা প্রশ্ন করে দিচ্ছি, আর একটা হচ্ছে আমি কোথায় যাব। মানে আফটার ডেথ আমাদের শরীর থেকে যে আত্মাটা বেরিয়ে গেল, সে গেল কোথায়, এনার্জিটা কোথায় গেল, সেটা এই একটা প্রশ্ন। হ্যাঁ, মৃত্যুর পর এই যে মানুষ কোথায় যায়, বিজ্ঞান তো এত উন্নত, কিন্তু এই জায়গায় কিন্তু যেতে পারেনি মানুষ। সোল বেরিয়ে গেল, মানুষের টেম্পারেচার কমে যায়, ওজন একটু কমে যায়, 21.4 গ্রামস বলা হচ্ছে, কিন্তু গেলটা কোথায়? এই যে সচেতন আমি এখানে বসে আছি আপনাদের সাথে কথা বলছি, আফটার ডেথ আমি কোথায় চলে যাব? মানে এই একটা বিশাল মিস্ট্রি, বিশাল একটা আলোচনা করতে বসলে হয়তো এপিসোডের পর এপিসোড চলে যাবে। কিন্তু অভেদানন্দের মরণের পরে যে বইটা আমাদের হাতে আমি পড়েছিলাম, ওখানে অনেক কিছু মানে অদ্ভুত, একদম হাতে আজকে আর সময় নেই, এই নিয়েও আলোচনা চলতে পারে। অনেক ধন্যবাদ পণ্ডিতজিকে। জীবনটাকে গুছিয়ে তুলুন, উপভোগ করতে করতে জীবন যাপন করুন। ভালো থাকুন সকলে। নমস্কার।